এনসিপির জুলাই পদযাত্রা এখন জয়পুরহাটে। হত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় বললেন নাহিদ। যেন তেন ভোট চায় না জনগণ। কুমিল্লার পথসভায় জামায়াতে আমির। কুমিল্লায় একই পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮। ইউপি চেয়ারম্যান সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন 3 হুইলার। উপেক্ষিত উচ্চ আদালতের নিষেধাজ্ঞা। ঢাকা খুলনা হাইওয়েতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। লালমনিরহাটে সেতু ও সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। একটা ব্রিজের কাজে যদি দুর্নীতি হয়, দেখা যায় ওই এলাকার মানুষরা বেশি ভোগান্তিতে পড়ে যায়। কাজটা খুব একটা ভালোজনক হয় নাই। সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১,১৬,২০০.৪৫ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। ময়মনসিংহের ঘিলাগড়া এলাকায় গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত সরকারের। খাবার পানির সংকট নিয়ে যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর ব্যবস্থা গ্রহণ। আগে আমরা খালে বিলে উঁচু করছি, এখন এই জায়গায় একটা মোটর হয়েছে, খুব ভালো পানি হয়েছে। এটার উপকার পাইছি আমরা, যেমন তো কল দেওয়া হয়েছে মোটর, এটাও সাহায্য পাইছি আমরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নির্বাচনের আগেই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার করতে হবে। বগুড়ায় জুলাই পদযাত্রার কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত রূপরেখা দেওয়া উচিত। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়া জয়পুরহাটে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। পঞ্চম দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। দিনের শুরুতে বগুড়ায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করেন দলের নেতারা। শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আবেগ আপ্লুত হয়ে পড়েন নাহিদও। শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর সভায় নাহিদ বলেন, নির্বাচনের আগেই ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে করতে হবে মৌলিক সংস্কারও। এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরে নির্বাচন। নাহিদ বলেন, সরকার বদলালেও বাংলার মাটিতেই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত দেওয়া উচিত রূপরেখা। জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে দেশের সংস্কার নিশ্চিতে তাগিদও দেন তিনি। বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এবং এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। পরে সাতমাথায় মুক্তমঞ্চে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি পথসভায় যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। সেখানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন এই বাংলায় আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের ঠাঁই হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোনো ফ্যাসিবাদীদের হাতে ছেড়ে দেব না। পরবর্তী পথসভায় যোগ দিতে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখান থেকে রাতে নগয়ে যাবে দলটি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রার বিষয়ে আরও জেনে নেব। জয়পুরহাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম।
আলিম, পথসভা এখন কোন পর্যায়ে রয়েছে? জনসংযোগে কি বলছেন এনসিপি নেতারা? এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি যে মঞ্চে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছে। কিছুক্ষণ আগে বলতে গেলে যে এই জনসভা শুরু হয়ে গেছে, অর্থাৎ তারা দুপুর 3টার দিকে জয়পুরহাট পৌঁছলো। কিছুক্ষণ আগে এখানকার সভা শুরু হয়েছে। এই মুহূর্তে যে এনসিপির কেন্দ্রীয় নেতা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ সে বক্তব্য দিচ্ছে। তারা যেটা বলছে যে কেন্দ্রীয় পর্যায়ে তারা যে এই পদযাত্রা করতেছে সেই পদযাত্রার এক অংশ হিসেবে জয়পুরহাটের বগুড়া শেষে জয়পুরহাটে তারা এসেছে। এখানে যদি আমরা বলি যে কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছে, বিশেষ করে নাহিদ ইসলাম উপস্থিত রয়েছেন, সার্জিস আলম রয়েছেন, তারপরে আক্তার হোসেন রয়েছেন, তাসলিম যারা রয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় সব নেতারাই কিন্তু এই মুহূর্তে জয়পুরহাটের মঞ্চে অবস্থান করতেছে। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলছেন যে কারণে তারা জুলাই আন্দোলন করেছেন, সেই জুলাই আন্দোলন কিন্তু কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। অর্থাৎ জনগণের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে তারা কিন্তু এই আন্দোলনের যে গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তারা সফল করতে চান। সেই ক্ষেত্রে তারা বলছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে তারা এনসিপির পক্ষে তারা ভোট প্রার্থনা করবেন এবং জনগণকে পাশে নিয়ে আর যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো তারা করতে চায়। এই এমন বক্তব্য কিন্তু এখানে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এবং হাসনাত আব্দুল্লাহ পরে হয়তো সার্জিস আলম বা নাহিদ ইসলাম তারাও বক্তব্য দিতে পারে। তখন হয়তো আমরা তাদের আরও যে বক্তব্যগুলো সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো। আলিম, ধন্যবাদ আপনাকে। 2018 সালে হওয়া নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে অপসারণ করা হয়েছে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। দুপুরে জামালপুরে জেলা প্রশাসনের হলরুমে সরকারি কর্মকর্তা ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় সভায় সাবেক সিইসি নুরুল হুদা এবং কর্মকর্তাদের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এবারে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আমলের তুলনায় এবারের নির্বাচন ভিন্ন হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। যারা ওই যে বিখ্যাত লাইলাতুল ইলেকশন মানে রাতের ভোটে যারা ছিলেন তাদের কিন্তু সবাইকে অপসারণ করা হয়েছে। তো সুতরাং আপনারা যারা এবার নির্বাচনের দায়িত্ব থাকবেন একটু নুরুল হুদার পরিণতির কথা চিন্তা করবেন। আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেন তেন ভোট চায় না, এমনটাই বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে যাওয়ার পথে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বিভিন্ন জায়গায় রাজনীতির নামে চাঁদাবাজি, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। হুঁশিয়ারি দেন, দুর্বৃত্তরা যদি নিজেদের না সামলায় তাহলে জনগণই ব্যবস্থা নেবে। এ সময় নতুন কিংবা পুরাতন যে কোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডাক্তার শফিক। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকল্পর উন্মাদ আমরা লক্ষ্য করছি, দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলান। রাজনৈতিক দলগুলোর মতামত ও আদর্শের ভিন্নতা থাকলেও তাদের ঐক্যমতে আসা প্রয়োজন। এতে শেখ হাসিনা যাওয়ার পর উন্মোচন হওয়া নতুন সম্ভাবনা বাস্তবায়ন হতে পারত, এমন মন্তব্য করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার এক নাগরিক সংলাপে এই মন্তব্য করেন তিনি। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপ আয়োজন করে সুজন। এতে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে একমত হয়ে জাতীয় সনদ প্রণয়ন করতে পারে। এর ফলে অদূর ভবিষ্যতে নির্বাচন হয়ে আসা সরকার স্বৈরাচারী রূপ নিতে পারবে না বলে মনে করেন তিনি। অন্যথায় দেশের নামমাত্র নির্বাচন দিয়ে যে সরকারি আসুক স্বৈরাচারী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেন বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল সহ অনেকে বক্তব্য রাখেন। আমাদের কোনো ন্যূনতম বিষয় ঐক্যমত্য নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারা যদি একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত, এই যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে শেখ হাসিনার বিতরণের পরে, সেটা বাস্তবে রূপায়িত হওয়ার সম্ভাবনা দেখা যেত।
কুমিল্লার মুরাদনগরে মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 63 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতদের পরিবার। এতে নাম উল্লেখ আছে 38 জনের, বাকিরা অজ্ঞাত। মামলায় পরিকল্পিতভাবে পরিবারটির বিপক্ষে জনরোষকে উস্কে দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ইউপি সদস্য বাচ্চু মিয়া সহ 5 আসামিকে, আটক 3 জন। এদিকে সেই ঘটনার দগদগে ক্ষত এখনো শুকায়নি। আসলে কি ঘটেছিল সেদিন? খোকন চৌধুরীকে সাথে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন এসআরএস আলী। 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাস্থল এই 6তলা বাড়ি। এখানকার এক ভাড়াটিয়ার ভাষ্য, ঘটনার দিন সকালে বাগবিতণ্ডা চলছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। এরা সিলেসিলি করতেছে, সিলেসিলি করার মধ্যে মেম্বারের গায়ের মধ্যে কলারের মধ্যে ধরছে। ধরার পরে সবাই উঠে দাঁড়াই গেছে। দাঁড়াচ্ছে এরও কয়েকটা চড়তাপড় দিছে। চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখছে, এরকম শব্দ পাইতেছি, চিল্লাচিল্লি করতেছে। তো তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর এনে আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি। তখন আমি নিচে দেখি যে রুবি খালার লাশ পড়ে রয়েছে। বৃহস্পতিবার করইবাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত রুবি আক্তার, মেয়ে জোনাকি ও ছেলে রাসেল মিয়া। রাসেলের স্ত্রীর অভিযোগ, আগের রাতেই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। তার দাবি, ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত 24 ঘন্টা আগে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাসিরকে উস্কে দেন মব তৈরি করে হত্যার জন্য। আমরা জানতে চাই তার বক্তব্য। আমি এটা বলছি, আমার মনে আছে 4-5 বার আমি এই কথাটা উচ্চারণ করছি যে আপনারা আইন কিন্তু কেউ হাতে নেওয়ার অধিকার নাই, কেউ নেবেন না। আমি অন্যায় করি, আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের হাতে সোপর্দ করেন। আমি যদি অধ্যায় করি, গ্রামে অসামাজিক কাজ করে আপনার গ্রামবাসী তাদের প্রতিহত করে প্রশাসনের সহযোগিতা নেন, প্রশাসনকে সহযোগিতা করেন। কিন্তু এই আইন কেউ আপনি একটা টাচ করার ক্ষমতা কেউ নেই। কুমিল্লার মুরাদনগরে এই ঘটনার কয়েকদিন আগে ধর্ষণকাণ্ড আর নানা অপপ্রচার নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সারা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি নৃশংস ঘটনায় থমথমে এলাকা। পরপর এমন ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন তারা। ভিকটিম তার বড় মেয়ে মামলা করেছেন এবং এজাহার দিয়েছেন এবং মামলা হয়েছে। বাবুল মিয়া এবং সবির মিয়া 2 জন আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশ বলছে রুবি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে, তবু এ ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। অপরাধ করে কেউ যদি পার পায় তবে এর বিচার কি হবে জনতার হাতে? খুন কি তখন জায়েজ হয়ে যায়? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। কুমিল্লার মুরাদনগর থেকে রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। লালমনিরহাটে থানায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া 2 আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হামলা মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। এর আগে বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের পর আসামি সোহেল রানা ও বেলালকে ছিনিয়ে নেওয়া হয়। এর মধ্যে সোহেলকে গ্রেপ্তার করলেও পলাতক রয়েছে বেলাল। এদিকে হামলার ঘটনায় পাটগ্রাম ও হাতিবান্ধা থানায় পুলিশের করা মামলায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন পাটগ্রামের মাসুদ রানা ও রবিউল ইসলাম, আর হাতিবান্ধার মাহফুজার রহমান বিপ্লব, নুরুন নবী খন্দকার কাজল। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন 3 হুইলারের দখলে। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দিনরাত অবাধে চলাচল করছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। ট্রাফিক আইন অমান্য করেই মহাসড়কে চলছে এসব যানবাহন, ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থায় স্থানীয় যাত্রীদের দাবি 3 হুইলার মুক্ত নিরাপদ মহাসড়ক। আর পুলিশ বলছে, কড়াকড়ি এবং বিধিনিষেধ আরোপের পরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না 3 হুইলার। দেশের ব্যস্ততম হাইওয়েগুলোর মধ্যে অন্যতম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতি মুহূর্তেই এই পথে থাকে দূরপাল্লার যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে বাস ট্রাক নয়, যেন অটোরিকশার রাজত্ব। যাত্রাবাড়ি থেকে মেঘনা সেতু পর্যন্ত দিনরাত অবাধে চলাচল করছে এসব 3 চাকার যানবাহন। ট্রাফিক নিয়মের কোনো তোয়াক্কাই করছে না সিএনজি এবং ব্যাটারি চালিত এ সকল 3 হুইলার। অপোজিট সাইড থেকে অটোরিকশা আসার কারণে
অনেক অ্যাক্সিডেন্ট হয়। অনেকদিন অনেক মানুষের ব্যথা পায়, অনেক আগে থেকে আমরা এইভাবে যেতে যেতে এমন অবস্থা হয়েছে যে এখন আর এদিক থেকে না যেতে পারি না। দূরপাল্লার চালকরা বলছেন 3 চাকার এসব যানবাহন মানছে না ট্রাফিক আইন। সিগন্যাল অমান্য করে চলাচল করায় দিন দিন বাড়ছে দুর্ঘটনা। হাইওয়ের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক থাকলেও তাদের চোখের সামনে চলছে এ সকল ইজি বাইক, অটোরিকশা, সিএনজি। শৃঙ্খলা মানে না, শৃঙ্খলা মানে না চালালে সমস্যা ছিল না। হঠাৎ করে ডাইরে চলে গেল, হঠাৎ করে বামে চলে গেল, মাঝে মাঝে বড় গাড়ির সাথে পাল্লা দেয়, এইগুলো প্রবলেম হয়। ওই যে ডাইনে বামে করে না, আর একটা ইন্ডিকেটার বুঝে না, দুবার কিছু বুঝে না, ফিজিক্যালি এখন গাড়ি চালাইতে না। আমরা যেভাবে ক্যাশ কুচ দেয় তারা, এটা 2 চাকা তারা মানে ওই চিন্তা করে না যে আমরা 2 চাকা করে দিতে পারি, কারণ এটা বড় গাড়ি রানিয়ে রাখলে যদি ব্রেকে পালা দেয় তো ব্রেকের ইটে তার করে দিতে পারবো, তার গাড়ি সামনে যেভাবে মানে বাউলিগুলো দেয় এগুলোতে খুব রিস্ক হয়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে কড়াকড়ি আর বিধিনিষেধ থাকলেও তা মানতে চায় না এ সকল 3 হুইলার। এখন মানতে চাই না, তারপরে আমরা যতটুকু করি আমরা আইনগত ব্যবস্থা করব। আমরা নিয়মিতভাবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। 2015 সালে প্রজ্ঞাপন জারি করে দেশের সকল মহাসড়কে 3 হুইলার চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গোপালগঞ্জ মহাসড়কে দিন দিন যেন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। গত কয়েক মাসে বেড়েছে সড়ক দুর্ঘটনার সংখ্যা, আর তাতে ঝরেছে অনেক মূল্যবান প্রাণ। অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণ এই দুর্ঘটনার পেছনে বলে মনে করছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকাবাসী। নিরাপদ সড়কের দাবিতে জোরালো হচ্ছে কণ্ঠস্বর। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ বিজয় পাশা এলাকা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অন্যান্য যানবাহনের পাশাপাশি নসিমন ও 3 হুইলারের অবাধ ঝুঁকিপূর্ণ চলাচল। একই চিত্র ঢাকা বরিশাল মহাসড়কেও। যানবাহনের মাত্রাতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা এবং এই 2 মহাসড়কে অপরিকল্পিত বাঁকের কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গোপালগঞ্জ থেকে ফরিদপুরের ভাঙার দূরত্ব 80 কিলোমিটার। গেল 6 মাসে এই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 32 জনের। যারা এই যে আপনার রোডে ওঠে এর একজনের লাইসেন্স নাই, আর যদিও বা পায়ে থাকে টাকা জোরে পাই। আমাদের কিছু ভুল আছে, ঠিক আছে। এরপরে মনে করেন রোডে যে গাড়িগুলো চলে এদেরও কিছু গাফিলতি ভুল আছে। ছোট ছোট যে যানবাহনগুলা, এই যানবাহনগুলো তো এই হাই রোডে যদি না ওঠে, তাই সাধারণ মানুষ তো দেখা যাচ্ছে বাজার ঘাটে এদিকে সেদিকে যা চলাফেরার জন্য তাদের কিন্তু এই রাস্তা ছাড়া আর কোনো তো বিকল্প পথ নাই। চালকরা জানায়, কোম্পানি থেকে নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর তারা, অদক্ষ চালকের হাতে গাড়ি তুলে দেয়া সহ 3 হুইলারগুলোর দৌরাত্মে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে প্রতিদিনই। প্রত্যেকটা কোম্পানির ডিসিপ্লিন আলাদা আলাদা, সিস্টেম আলাদা আলাদা। সবাই কিছু কিছু কোম্পানির আছে ড্রাইভার কম থাকে অথবা অদক্ষ ড্রাইভার থাকে। আর বিশেষ করে মহাসড়কে অ্যাক্সিডেন্টগুলোর কারণ হচ্ছে যে আপনার এই যে কিছু ছোট গাড়ি থাকে। 3 হুইলার আছে, নসিমন, ভ্যান, রিক্সা, যেভাবে মানে গাড়িগুলো চালায়, দেখলাম আমরা হরেন দিচ্ছি তাও শোনে না। নসিমন চালকের দাবি, প্রশাসনকে ম্যানেজ করেই মহাসড়কে চলাচল করেন তারা। এতে প্রয়োজন হয় না গাড়ি কিংবা নিজের লাইসেন্সও। গাড়ির লাইসেন্স আমার লাইসেন্স থাকবে কি বলেন? পুলিশ দ্বারা সব জায়গায় পুলিশ হাই পুলিশ অফিসার ধরেন একটা মাসিক আছে না, পেটে দায় উঠার লাগে, লোকজন সাইডে গরু বছর চলাচলতি করে জন্য উঠা লাগে। মহাসড়কে সার্ভিস লেন না থাকা এবং সরু সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানান, দুর্ঘটনা এড়াতে নিয়মিত টহল, উচ্চ গতির যানবাহনকে জরিমানা সহ করা হচ্ছে সচেতনতামূলক সভা। হাইওয়ে রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোর জন্যই হয়। এছাড়াও অনেকগুলো কারণ থাকে। দেখা যায় রাস্তায় 3 হুইলার চলে, আবার অনেক সময় দেখা যায় সার্ভিস লেন না থাকার কারণে, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেক সময় গাড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মহাসড়ক দুটি 4 লেন করার দাবি এই অঞ্চলের মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। লালমনিরহাটের রত্নাই নদীর উপর 120 মিটার সেতু সংযোগ সড়ক নির্মাণে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। সরকারি অর্থ আত্মসাৎ আর ক্ষমতার জোরে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে।
কাজ অসম্পূর্ণ থাকলেও তুলে নেওয়া হয়েছে পুরো বিল। এতদিন অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো প্রশাসনিক পদক্ষেপ। 2016 সালে লালমনিরহাটের রত্নাই নদীর উপর শুরু হয় সেতু নির্মাণ কাজ। 3 দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে শেষ হয় প্রকল্প। কিন্তু পরে জানা যায় প্রকল্প শেষ দেখানো হলেও স্রোত প্রতিরোধের 42% এবং সংযোগ সড়কের 6% কাজ বাকি থাকতেই পুরো বিল তুলে নেয় ঠিকাদার। এমনকি জামানতের অর্থ তোলার নিয়ম 1 বছর পর হলেও তোলা হয় মাত্র 36 দিনের মাথায়। সরেজমিন তদন্ত, নথি যাচাইয়ের পর এসব অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক জানিয়েছে তৎকালীন প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশে অর্থ আত্মসাৎ করেছেন ঠিকাদার। স্লোপ প্রোটেকশন কাজের 5,88,957.62 টাকা এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণে 1,16,200.45 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাজ সমাপ্তির মাত্র 36 দিন পরেই জামানতের 6,90,241 টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পায়। অনিয়মের ফলাফল টের পাওয়া যাচ্ছে কয়েক বছরেই। সংযোগ সড়কে দেখা দিয়েছে বড় গর্ত, ব্রিজে ধরেছে ফাটল, নির্মাণ সামগ্রীর মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কাজটা খুব একটা ভালো জনক হয় নাই, আমরা নিষেধ করছিলাম কাজ ভালো করছে না, ওরা কিন্তু শোনে নাই। 1 বছরের জায়গায় মনে করেন যে 4 বছর মনে করেন যে হয়ে গেছে, তাও ব্রিজের কাজ মনে করেন যে আপনার শেষ হয় নাই। একটা ব্রিজের কাজে যদি দুর্নীতি হয় দেখা যায় ওই এলাকার মানুষরা বেশি ভোগান্তিতে পড়ে যায়। দুদকের তদন্তের পর চলতি বছরের মার্চ মাসে মামলা হয় এলজিইডির 7 কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সকল কর্মকর্তা এখনও বহাল তবিয়াতে। এছাড়া সদর উপজেলার এলজিইডি প্রকৌশলীও এই মামলায় আসামি হয়েছেন। আপনারা তো সবাই জানেন, আপনাদের অভিযুক্তের কপি যেটা সেটাও জানেন, তো সমস্যা কি? তাহলে আর কি জানেন? আমরা অফিসিয়াল ভাবে কোনো চিঠি ওইভাবে আমাদেরকে দেয়নি, আমরা জানি। বর্তমান এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলছেন ঊর্ধ্বতন নির্দেশ পেলে নেওয়া হবে বিভাগীয় পদক্ষেপ। প্রতিবেদন জাস্ট পেপারে দেখেছি, কিন্তু তাদের বিষয়ে কোনো ব্যবস্থা বা নেওয়ার জন্য অফিসিয়ালি আমার কাছে এখন কোনো চিঠিপত্র আসেনি। দুদকের মামলায় আসামি করা হয়েছে 2 ঠিকাদারকেও। তারা হলেন ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা অ্যান্ড আবু বকর জয়েন্ট ভেঞ্চারের ঠিকাদার মোহাম্মদ আয়ুব আলী এবং আরেক ঠিকাদার কুড়িগ্রামের KM বদরুল আহসান। তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। সেতুটি মোগলহাট ও দুর্গাপুর ইউনিয়ন সহ প্রায় 6 ইউনিয়নের সাথে শহরের যোগাযোগ সহজ করেছে। এ পথে প্রতিদিন চলাচল লাখো মানুষের। জারিন অর্নি, যমুনা নিউজ। পঞ্চগড়ে সীমান্ত দিয়ে নারী শিশুসহ আবারও 15 জনকে পুশিন করেছে বিএসএফ। শুক্রবার মধ্যরাতে উপজেলার চাকলাহাট ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। বিজিবি জানায় সীমান্তের মেইন পিলার 764-র 19 নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশিন করে কৈলাস বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে ইউনিয়নের খুনিয়াপাড়া এলাকায় বিজিবির সিং রোড বিওপি সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিনের অনিয়ম দুর্নীতি তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই তদন্ত শুরুর কথা জানিয়েছেন সচিব সাইদুর রহমান। ডাক্তার হাদি জিয়াউদ্দিনের অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। 2024 সালের ফেব্রুয়ারিতে প্রচারিত প্রতিবেদনে উঠে আসে আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় নিজেই ক্লিনিক খোলেন তিনি। সরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়া হতো তার ব্যক্তিগত ক্লিনিকে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডিসেম্বরে তাকে ওই জেলারই সিভিল সার্জন বানানো হয়। সবশেষ জেলার স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে ডক্টর হাদির বিরুদ্ধে। প্রশ্ন ফাঁস, শেষ মুহূর্তে সিট প্ল্যান বদল, মৌখিক পরীক্ষার সকালে লিখিত পরীক্ষার ফলাফল বদল সহ নানা অভিযোগ তোলেন নিয়োগ প্রত্যাশীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার। সকাল 10টায় গাজীপুরের টঙ্গীতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, জাতিকে মূর্খ ও নেতৃত্বহীন করে তারা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রীতিমতো প্রতিযোগিতা করে দুর্নীতি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কোনোদিন শুনে নাই কোনো শিক্ষকরা দুর্নীতি করে,
কিন্তু এটা জীবিত অবস্থায় দেখে গেলাম। আমার এই প্রতিষ্ঠানে আপনারা দুর্নীতি নাই, এমন দুর্নীতি করেছে আপনারা কল্পনা করতে পারবেন। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের প্রশাসনিক ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্পিনিং ডিভিশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ইজাজ আহমেদ, সিনিয়র মহাব্যবস্থাপক প্রশাসন লিয়াকত হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বুকে কালো ব্যাজ ধারণ করে 1 মিনিট নিরাপত্তা পালনের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। 2020 সালের 13 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা। ময়মনসিংহে গারো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার সীমান্তে ঘিলাকড়া এলাকায় মানুষ ভুগছে খাবার পানির সংকটে। তৃষ্ণা মেটাতে বা গৃহস্থালির কাজে ব্যবহৃত হচ্ছে নদ নদী খালবিলের পানি। এই সমস্যা চলছে যুগ যুগ ধরে। যমুনা টিভিতে এই নিয়ে সংবাদ প্রচার করলে সরকারের তা নজরে আসে। পানি সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2 কোটি টাকা। অপরদিকে দুর্ভোগের সংবাদ দেখে নিজস্ব ব্যবস্থাপনায় গভীর নলকূপ স্থাপন করে বাড়ি বাড়ি খাবারের পানির লাইন তৈরি করেছেন একজন বিএনপি নেতাও। নিজ গ্রামে সুপেয় পানির এমন ব্যবস্থা জীবনে প্রথম দেখলেন ঘিলাগড়া গ্রামের বাসিন্দা অসতিপুর সোনাবানু। টলটলে পরিষ্কার পানি দেখে খুশিতে আত্মহারা তিনি। নলকূপ স্থাপনের পর এ যেন রীতিমতো উৎসবের দিন। স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। ছেলে বুড়ো সবাই এসেছে দেখতে। আগে আমরা খালে বিলে উঁচু করছি, এখন এই জায়গায় একটা মোটর হয়েছে, খুব ভালো পানি হয়েছে। এখন আমরা নামাজ উঁচু করতেন, খুব ভালো হয়েছে। আমাদের একটা মোটর দিছে, আমরা অনেক লোকের আমরা পানি খাইতেছি। আমরা খাইয়াম, আমরা তার লেগে দোয়া করবাম। এটার উপকার পাইছি আমরা, যেমন তো কল দেওয়া হয়েছে মোটর, এটাও সাহায্য পাইছি আমরা। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সীমান্তবর্তী 10টি গ্রামের মানুষ বছরের পর বছর পান করছেন নদী নালা, খাল বিল ও বৃষ্টির পানি। অবহেলিত জনপদে খাবারের পানি সংকটের খবর তুলে ধরে যমুনা টেলিভিশন। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। দ্রুত সময় 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শুরু হবে গভীর নলকূপ স্থাপনের কাজ। শুষ্ক মৌসুমে পানির সমস্যা দেখা দেয়, তো স্থানীয়ভাবে আমরা সেটি কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ আমাদের এই ধোবাউড়া এবং হালুয়াঘাটের জন্য স্পেশাল বরাদ্দ দিয়েছে। তো এই বরাদ্দের দরপত্র আহ্বান করা হয়েছে এবং কার্যাদেশ প্রদান করা হয়েছে। এদিকে ব্যক্তি উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে খাবার পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় এক রাজনীতিবিদ। আমরা প্রায় 1 মাস চেষ্টা করার পরে এইখানে মিস্ত্রি পাওয়া যায় না। আমরা ময়মনসিংহ থেকে মিস্ত্রির ব্যবস্থা করেছি, তারাও পারবে না। ঢাকার থেকে কিছু লোক আনতে হয়েছে। আমরা এখানে কিছু বোরিং করলে পাথর পড়ে যায়। আমরা এটা অবশেষে আল্লাহর রহমতে আমরা এই পানির ব্যবস্থাটা করতে পেরেছি। সরকারি ও ব্যক্তি পর্যায়ের এই উদ্যোগের ফলে প্রত্যন্ত এই এলাকার জীবনমান উন্নত হবে বলছেন স্থানীয়রা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।